আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা যেই দুইটা টপিক কভার করব তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে যে পাইথনের ভেরিয়েবল নেমিং রুলস, আর আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। তো আমরা প্রথমে পাইথনের ভেরিয়েবল নেমিং রুলস দিয়ে শুরু করি। তো আমরা যদি রুলসগুলো একে একে দেখি তাহলে আমাদের প্রথম যে রুলটা সেটা হচ্ছে যে A variable name must start with a letter or an underscore. অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলের নামগুলো রাখি সেগুলার প্রথম যেই ক্যারেক্টারটা বা প্রথম যেটা সেটা একটা লেটার অথবা একটা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। সেকেন্ড রুলটা হচ্ছে যে এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ আ ডিজিট। সো বেসিক্যালি আমাদের প্রথম দুইটা রুল হচ্ছে কম্বাইন করে বলা যেতে পারে যে আমাদের প্রথম ক্যারেক্টারটা অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর হতে হবে। তাহলে তার মানে হচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা আমাদের ডিজিট হতে পারবে না। ওকে, স্টার্টিং যেই ক্যারেক্টারটা। দেন আমাদের থার্ড যে রুলটা সেটা হচ্ছে যে আ ভেরিয়েবল নেম ক্যান কন্টেইন অনলি লেটার্স, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোরস। তো প্রথম যেই দুইটা রুল সেখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমের প্রথম ক্যারেক্টারটা কী হবে সেই সম্পর্কে বলা হয়েছে, বাট থার্ড যেই রুলটা সেখানে হচ্ছে আমাদের নেমের মধ্যে অথবা শেষে যে কোনো জায়গাতে আমাদের অ্যালাউড ক্যারেক্টারগুলো কী কী সেই সম্পর্কে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল নেমের মধ্যে আমরা শুধু লেটার্স, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোরস এই তিন ধরনের ক্যারেক্টার ইউজ করতে পারবো। দেন আসি আমরা ফোর্থ যে রুলটা, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। তো আমরা একটা ভিডিওতে পাইথনের কেস সেন্সিটিভিটি নিয়ে আগেই বলেছি যে পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যদি তিনটা ভ্যারিয়েবল লিখি যেখানে এজ সবগুলা ছোট হাতের অক্ষর, দেন আর একটা হচ্ছে এজ যেখানে এ হচ্ছে বড় হাতের, অ্যান্ড ফাইনালি এজের তিনটা অক্ষরই যেখানে বড় হাতের। সো এই তিনটা ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল তিনটা আলাদা আইডেন্টিফায়ার হিসেবে আমাদের প্রোগ্রামে কাজ করবে। দেন আসে হচ্ছে আমাদের নেক্সট রুল, সেটা হচ্ছে যে আ ভেরিয়েবল নেম ক্যান নট বি আ পাইথন কিওয়ার্ড। তো আমাদের পাইথনে কিছু কিওয়ার্ড রিজার্ভ আছে যেগুলো হচ্ছে পাইথন তার নিজের কাজের জন্য ইউজ করে। তো এই কিওয়ার্ডগুলো আমরা আসলে আমাদের ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তো আমি একটু পরেই আপনাদেরকে সেই কিওয়ার্ডগুলোর একটা লিস্ট দেখাচ্ছি। দেন আমরা আসি ফাইনাল যেই রুলটা, সেটা হচ্ছে যে আ ভেরিয়েবল নেম ক্যান নট কন্টেইন স্পেসেস। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবলের নামের মধ্যে কোথাও স্পেস ইউজ করতে পারবো না। তো এইবার আসি আমাদের পাইথনের সেই কিওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে আমরা আমাদের পাইথনে ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। তো এখানে দেখুন এইগুলা হচ্ছে আমাদের সেই কিওয়ার্ডগুলা যেগুলো হচ্ছে আমরা পাইথনের ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। এইগুলা পাইথন তার নিজের কাজের জন্য ইউজ করে এবং এইখানে প্রত্যেকটা কিওয়ার্ডেরই নিজস্ব কিছু ফাংশনালিটিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে সামনে জানতে পারবো। তো এইখানে যেই রুলগুলা দেওয়া আছে চলুন আমরা সেইগুলো আমাদের পাইথনের কোডে অ্যাপ্লাই করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এই রুলগুলা কি কাজ করে কিনা। তো সবার প্রথমেই আমরা পাইথনের নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর মধ্যে আমরা 10 ভ্যালুটা অ্যাসাইন করলাম। তাহলে দেখুন এখানে আমাদের ভ্যারিয়েবলের প্রথম যে অক্ষরটা বা স্টার্টিং যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে একটা অ্যালফাবেট। তো পাইথনের রুল অনুযায়ী এইটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখুন আমাদের কোনো রকম এরর ছাড়াই কোডটা রান করেছে। সো এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম। দেন আমরা এই নামের আগে একটা আন্ডারস্কোর ইউজ করি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের স্টার্টিং এবং এটা একটা আন্ডারস্কোর যেটা একটা ভ্যালিড ক্যারেক্টার। সো এইবারও দেখুন আমাদের কোডটা সাকসেসফুলি রান করেছে কোনো রকম এরর ছাড়াই। এবার চলুন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবলের নামের শুরুতে আমরা একটা নাম্বার ইউজ করি বা ডিজিট ইউজ করি। তো এইটা কিন্তু একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম এবং এটা যদি আমরা রান করি তাহলে আপনি দেখতে পাবেন এটা আমাদেরকে একটা সিনট্যাক্স এরর থ্রো করছে। তো আমাদের থার্ড রুলটাও ভেরিফাই হয়ে গেল যে আমরা পাইথনের ভ্যারিয়েবলের নামের শুরুতে কোনো ডিজিট ইউজ করতে পারবো না। ওকে, এখন চলুন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যেই ফোর্থ রুলটা সেটা হলো পাইথনের নামের মধ্যে আমরা শুধুমাত্র লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তো এখানে আমরা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং ম্যাক্স এবং নামের মাঝখানে আমরা @ চিহ্নটা ইউজ করলাম।
যেটা কিন্তু আমাদের পাইথনের ক্ষেত্রে ভ্যালিড না, বা নামের মধ্যে আমরা এই ক্যারেক্টারটা ইউজ করতে পারবো না। তো যখন দেখুন আমরা কোডটা রান করছি তখন এটা আমাদেরকে একটা সিনট্যাক্স এরর দিচ্ছে। এরপর চলুন আমরা এখানে @এর জায়গাতে অন্য আরেকটা ক্যারেক্টার ইউজ করি। লেটস সে এখানে আমরা একটা হাইফেন ইউজ করলাম। তো আমরা যদি এখানে হাইফেন ইউজ করি এবং এই কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এইবারও আমরা একটা এরর খাচ্ছি কোডে, সেটা হচ্ছে একটা সিনট্যাক্স এরর। সো এগেইন হাইফেন আমরা ইউজ করতে পারবো না আমাদের পাইথন ভ্যারিয়েবলের নামের মধ্যে কোথাও। তো আমরা চলুন একটা নাম্বার ইউজ করি বা ডিজিট ইউজ করি, এবং এইবার যদি রান করি দেখুন আমাদের কোডে এইবার আর কোনো এরর ধরা পড়ছে না। কারণ কি, আমাদের পাইথনের নামের মধ্যে আমরা যে কোনো জায়গাতে, নামের মধ্যে যে কোনো জায়গাতে ডিজিট ইউজ করতে পারবো, বাট নামের শুরুতে পারবো না। তো দেখুন কোডটা রান করলে আমাদের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ডিজিটের জায়গায় একটা আন্ডারস্কোর ইউজ করি তাহলেও আমাদের কোডটা সাকসেসফুলি রান হবে, কারণ নামের মধ্যে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এটা আমাদের একটা ভ্যালিড রুল। এবার চলুন আমরা আমাদের নেক্সট যে রুলটা, সেটা হচ্ছে যে পাইথনের কেস সেন্সিটিভিটি, তার একটা ডেমনস্ট্রেশন দেখে আসি। লেটস সে আমরা এখানে এজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে এজের প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ছোট হাতের অক্ষর, এবং আমরা এজ নামে আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে এজের প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে বড় হাতের অক্ষর। এখন যদি আমরা এই দুইটা এজকে প্রিন্ট করি, তাহলে প্রথমে আমরা ছোট হাতের অক্ষর এইটা প্রিন্ট করলাম, এবং সেকেন্ডলি বড় হাতের অক্ষর দিয়ে লেখা এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করলাম। এইবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবেন আমরা এখানে দুইটা ডিফারেন্ট আউটপুট দেখতে পাচ্ছি। সো এটা আমরা আগেই দেখেছি যে পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এটা নিয়ে আমরা আর বেশি সময় নষ্ট না করি আমরা নেক্সট রুলের ডেমনস্ট্রেশনটা দেখে আসি। তো আমরা যদি নেক্সট রুলের ডেমনস্ট্রেশনটা দেখতে চাই, তাহলে লেটস সে আমরা একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে ফর, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম লেটস সে 50। এখন যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করা ট্রাই করি, তাহলে দেখুন আমরা অবশ্যই একটা এরর খাবো, এবং সেটা হচ্ছে একটা সিনট্যাক্স এরর। কারণ কি, কারণ হচ্ছে যে পাইথনের ক্ষেত্রে ফর হচ্ছে একটা রিজার্ভড কিওয়ার্ড, অর্থাৎ ফর আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। বাট আমরা যদি এটাকে স্লাইটলি চেঞ্জ করি, যেমন এরপর যদি আমরা একটা 2 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আর পাইথনের রিজার্ভড কিওয়ার্ড থাকছে না। সো এটাকে আমরা চাইলে আমাদের ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারি, বাট এক্স্যাক্টলি ফর এই কিওয়ার্ডটা আমরা আমাদের ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তো এখন যদি কোডটা রান করি দেখুন আমাদের কোড একটা আউটপুট শো করছে, এবং এটা সাকসেসফুলি রান করেছে। সো এই ছিল হচ্ছে আমাদের নেক্সট রুল, এবং আমাদের যে ফাইনাল রুলটা সেটা হচ্ছে যে আমরা পাইথনের নামের মধ্যে কোথাও স্পেস ইউজ করতে পারবো না। তো লেটস সে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে ফার্স্ট নেম, এবং তার মধ্যে আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করছি সেটা হচ্ছে যে রহিম। তো দেখুন ফার্স্ট আর নেম এর মাঝখানে কিন্তু একটা স্পেস রয়েছে, এবং আমরা যদি এখন এটাকে রান করি, এগেইন আমরা একটা সিনট্যাক্স এরর খাচ্ছি, কারণ ভ্যারিয়েবলের নেমের মধ্যে আমরা কখনো স্পেস ইউজ করতে পারবো না। তাহলে আমরা যদি এই স্পেসটাকে রিমুভ করে দিই, তাহলে এইবার দেখুন আমাদের কোডটা কিন্তু আর কোনো এরর দিচ্ছে না। সো এটা ছিল আমাদের ফাইনাল রুলের ডেমনস্ট্রেশন, যে আমাদের ভ্যারিয়েবলের নেমের মধ্যে কোথাও আমরা স্পেস ইউজ করতে পারবো না। ওকে, তো এত সময় আমরা যেগুলো দেখেছি এগুলো হচ্ছে আমাদের পাইথনের ভ্যারিয়েবল নেমিং রুলস, অর্থাৎ এই রুলসগুলোকে আমাদের মাস্ট বি ফলো করতে হবে। বাট এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে আমাদের পাইথনের ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। আপনি যদি কনভেনশনগুলো ফলো নাও করেন তাও আপনার কোডটা সাকসেসফুলি রান করবে, বাট আপনি যদি কনভেনশন ফলো করে আপনার কোড লেখেন তাহলে আপনার কোডটা আরও বেশি প্রফেশনাল হবে। তো আমরা আমাদের ভ্যারিয়েবল নেমিং রুলের ক্ষেত্রে প্রথম কনভেনশনটা দেখি, সেটা হচ্ছে যে ইউজ মিনিংফুল অ্যান্ড ডেসক্রিপটিভ নেমস, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলের নামগুলো ইউজ করব সেগুলো যাতে মিনিংফুল হয় এবং ডেসক্রিপটিভ হয়। যেমন আপনি ধরুন একজনের নাম লিখতে চাচ্ছেন, তাহলে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন সেটা হচ্ছে যে এন, এবং তার মধ্যে আপনি তার নামটা লিখলেন। এরপর ধরুন তার এজ আপনি লিখতে চাচ্ছেন, তাহলে আপনি একটা ভ্যারিয়েবল লিখলেন এ, এবং তার মধ্যে আপনি তার এজটা লিখলেন। ফাইনালি আপনি তার জেন্ডারটা লিখতে চাচ্ছেন, সো আপনি লিখলেন জি, এবং তার মধ্যে তার জেন্ডারটা লিখলেন। বাট এইখানে আপনি খেয়াল করুন আপনি যেই ভ্যারিয়েবলগুলো লিখেছেন সেগুলো কিন্তু মিনিংফুল কোনো অর্থ বহন করছে না। কেউ যদি হঠাৎ করে দেখে ভ্যারিয়েবলগুলো, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে।
সো এই জন্য পাইথনে বলা হচ্ছে যে ভ্যারিয়েবলের যে নামগুলো সেগুলো হচ্ছে মিনিংফুল নাম ইউজ করতে এবং ডেসক্রিপটিভ, অর্থাৎ ভ্যারিয়েবলের নাম দেখেই যাতে আমরা বুঝতে পারি যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কোন ধরনের ভ্যালু বা কি স্টোর করছে। সো এখানে আমরা যদি আমাদের নামের জন্য যে ভ্যারিয়েবলটা ইউজ করছি সেটার নামটা দিয়ে দিলাম নেম, এরপর আমাদের এজ স্টোর করার জন্য যে ভ্যারিয়েবলটা ইউজ করছি সেটার নাম দিয়ে দিলাম হচ্ছে এজ, এবং ফাইনালি আমাদের জেন্ডার স্টোর করার জন্য ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার। তাহলে এখন আমাদের ভ্যারিয়েবলটার নাম যদি কেউ একজন দেখে তাহলে সে সহজেই বুঝতে পারবে যে এই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কোন ধরনের কন্টেন্ট সে নিজের মধ্যে কন্টেইন করে। ওকে, আমরা আমাদের নেক্সট কনভেনশনে আসি। সো আমাদের নেক্সট কনভেনশনটা হচ্ছে যে ফলো স্নেক কেস ফর ভ্যারিয়েবল নেমস। তো কথা হচ্ছে যে স্নেক কেস অ্যাকচুয়ালি কি, তো চলুন আমরা জিনিসটা দেখে আসি। তো আমাদের ভ্যারিয়েবল নেমিংয়ের জন্য বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেমিং কনভেনশন আছে, যেমন স্নেক কেস হচ্ছে একটা নেমিং কনভেনশনের নাম। এরপর আমাদের রয়েছে হচ্ছে ক্যামেল কেস নামে একটা নেমিং কনভেনশন। এছাড়াও আরও অনেক ধরনের কনভেনশন আছে, যেমন প্যাসকেল কেস। তো এখন আমরা এখানে এই দুইটা একটু এক্সপ্লেন করি। ধরুন আপনার একটা ভ্যারিয়েবলের নাম আছে এবং সেই নামের দুইটা ওয়ার্ড আছে বা দুইয়ের বেশি মাল্টিপল ওয়ার্ড আছে, তাহলে স্নেক কেস কনভেনশনে কি বলা হয়, আপনার ভ্যারিয়েবলের নামে যদি মাল্টিপল ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডগুলোকে আপনি আন্ডারস্কোর দিয়ে দিয়ে কানেক্ট করবেন। তাহলে এখানে দেখুন আমাদের ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট একটা ওয়ার্ড আর নেম হচ্ছে আর একটা ওয়ার্ড, এবং ফার্স্ট আর নেম এই দুইটাকে আমরা মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করলাম, এবং প্রত্যেকটা ওয়ার্ডেরই শুরুর অক্ষর ছোটো হাতের হবে। তো এখানে দেখুন ফার্স্টের এফ ছোটো হাতের এবং এখানে নেমের এন ছোটো হাতের, এবং এই দুইটার মাঝে যে কানেক্টরটা সেটা হচ্ছে একটা আন্ডারস্কোর। তো আমাদের যদি একটা ভ্যারিয়েবলের নেমে মাল্টিপল ওয়ার্ড থাকে তাহলে আমরা মাল্টিপল ওয়ার্ডকে মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করতে পারি। ঠিক তেমনই এখানে লাস্ট নেম হতে পারে। সো লাস্ট হচ্ছে একটা ওয়ার্ড, নেম হচ্ছে আর একটা ওয়ার্ড, তাহলে আমরা এখানে লাস্ট নেমটা স্নেক কেস কনভেনশন ফলো করে লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের স্নেক কেস কনভেনশন, এবং পাইথন আমাদেরকে রেকমেন্ড করে যাতে আমরা যেন এই স্নেক কেস কনভেনশনটা ফলো করে আমাদের ভ্যারিয়েবলগুলোর নাম লিখি। ওকে, এখন আপনাদেরকে ক্যামেল কেস কনভেনশনটাও একটু দেখিয়ে আসি। সো ক্যামেল কেস কনভেনশনে বলা হয় যে আমাদের যদি মাল্টিপল ওয়ার্ড থাকে একটা ভ্যারিয়েবলের নামে, তাহলে প্রথম যে ওয়ার্ডটা তার ফার্স্ট ক্যারেক্টারটা ছোটো হাতের হবে এবং নেক্সট পরবর্তী সকল ওয়ার্ডগুলার ফার্স্ট ক্যারেক্টারটা বড় হাতের হবে। তাহলে এখানে দেখুন ফার্স্ট নেম, তাহলে ফার্স্টের এফটা ছোটো হাতের এবং নেম হচ্ছে আর একটা ওয়ার্ড, তাহলে এখানে নেমের প্রথম ক্যারেক্টারটা এন বড় হাতের হবে এবং এদের মধ্যে কোনো স্পেস বা আন্ডারস্কোর থাকবে না। তাহলে ঠিক এভাবে এখানে আমরা লিখলাম ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মোবাইল নাম্বার। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে স্নেক কেস কনভেনশন আর ক্যামেল কেস কনভেনশন এই দুটার মধ্যে পার্থক্য কোথায়। তো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড যেই কনভেনশনটা। এরপর আসে আমাদের থার্ড যে কনভেনশন, সেটা হচ্ছে যে ইউজ আপার কেস ফর কনস্ট্যান্ট। তো আমরা অ্যাকচুয়ালি পাইথনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ইউজ করি, বাট আমাদের প্রোগ্রামে এমন অনেক ভ্যারিয়েবল আছে যেইগুলার ভ্যালু কনস্ট্যান্ট, অর্থাৎ প্রোগ্রামের কোথাও আমাদের এই ভ্যালুগুলো কখনো পরিবর্তন হবে না। আমরা জানি যে এই ভ্যালুগুলো ফিক্সড এবং এইগুলার মান কখনো পরিবর্তন হয় না। সো এই ধরনের কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা আমাদের যে ভ্যারিয়েবলগুলোর নাম সেগুলার সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখব। এটাই হচ্ছে আমাদের কনভেনশন। লেটস সে একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমাদের প্রোগ্রামে কোথাও পাই এই ভ্যালুটা দরকার হচ্ছে। তো আমরা সবাই জানি যে পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এটার মান হচ্ছে 3.1416। তাহলে এখানে পাই যে ভ্যারিয়েবলটা সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা বড় হাতের লিখলাম। এরপর ধরুন আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি এবং সেখানে আমাদের যে স্ক্রিন সাইজ সেটার হাইট আর উইডথ এই দুইটা হচ্ছে ফিক্সড, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আমাদের ওই প্রজেক্টের সাপেক্ষে। তাহলে আমরা এখানে হাইট আর উইডথ এই দুইটাও ফিক্স মান দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের হবে। এরপর ধরুন আমাদের একটা সিস্টেম, সেখানে আমাদের ম্যাক্সিমাম ইউজার্স হচ্ছে 100 জন। ওকে, তাহলে আমরা আমাদের এই কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ম্যাক্স ইউজার্স, সো সেক্ষেত্রে আমরা আমাদের এই ম্যাক্স ইউজারের প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের দিলাম। এরপর আসি আমরা আমাদের নেক্সট কনভেনশনে, সেটা হচ্ছে কিপ নেমস রিডেবল অ্যান্ড সিম্পল, অ্যাভয়েড আননেসেসারি অ্যাব্রিভিয়েশনস। অর্থাৎ
অ্যাব্রিভিয়েশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখুন, আমরা অনেক সময় যখন টেক্সট করি বা চ্যাটিং করি তখন দেখবেন আমরা বিভিন্ন ওয়ার্ডের শর্ট ফর্ম ইউজ করি। যেমন থ্যাঙ্কসকে আমরা লিখি TNX, এরপর যেমন আমরা রাইটকে লিখি R8, তারপর আই ডোন্ট নো এটাকে আমরা লিখি IDK। তো এই ধরনের অ্যাব্রিভিয়েশন ইউজ করতে আমাদেরকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। সো আমরা চলুন একটু এক্সাম্পল দেখে আসি। যেমন ধরুন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, সেটার নাম হচ্ছে যে টেক্সট মেসেজ। সো আপনি এটাকে লিখলেন txt_msg, সো টেক্সট মেসেজ। সো এবং এইটার মধ্যে একটা আমরা মেসেজ স্টোর করলাম। তো এই ধরনের অ্যাব্রিভিয়েশন আমাদের ভ্যারিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি আমাদের এই ভ্যারিয়েবলটাকে সিম্পলি লিখি তাহলে আমরা লিখব টেক্সট মেসেজ এবং এটা সম্পূর্ণ যে বানানটা সেটা লিখব। তাহলে আমাদের জিনিসটা আরও বেশি রিডেবল হবে এবং সিম্পল হবে। এরপর আসি আমরা আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কনভেনশনে, এবং সেটা হচ্ছে যে ইউজ আন্ডারস্কোর টু ইমপ্রুভ রিডেবিলিটি। অর্থাৎ আমাদেরকে আন্ডারস্কোর ইউজ করতে বলা হয়েছে আমাদের প্রোগ্রামের ভ্যারিয়েবল নেমের মধ্যে রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য। তো আমরা যদি স্নেক কেস কনভেনশন ফলো করে আমাদের ভ্যারিয়েবলের নামকরণ করি তাহলে অলরেডি আমরা আন্ডারস্কোর ইউজ করছি। সো এইটা অলরেডি আমাদের কভার হয়ে গেছে। তো এইগুলা ছিল হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমিংয়ের জন্য কনভেনশন, এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই কনভেনশনগুলো ফলো করে একটা কোড লিখতে। তো নেক্সটে আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে যে পাইথনের এসকেপ সিকোয়েন্স। তো এসকেপ সিকোয়েন্স কি এটা বর্ণনা করার আগে আমি আপনাদেরকে প্রথমেই পাইথনের যে এসকেপ সিকোয়েন্সগুলো এগুলো দেখিয়ে দিই এবং আমরা ডাইরেক্ট আমাদের এক্সাম্পলে চলে যাব। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আর আলাদাভাবে বর্ণনা করতে হবে না যে এসকেপ সিকোয়েন্স কি, আপনি দেখেই বুঝতে পারবেন যে এসকেপ সিকোয়েন্সগুলো আসলে কি। তো পাইথনের ক্ষেত্রে যে এসকেপ সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবার প্রথম যেটা সেটা হচ্ছে যে নিউ লাইন, নেক্সট হচ্ছে যে ট্যাব স্পেস, তারপর একটা হচ্ছে যে ব্যাকস্ল্যাশ, এরপর ডাবল কোট, নেক্সট এসকেপ সিকোয়েন্সটা হচ্ছে সিঙ্গেল কোট, এরপর আসছে হচ্ছে ক্যারিয়েজ রিটার্ন, অ্যান্ড ফাইনালি আমাদের যে এসকেপ সিকোয়েন্সটা রয়েছে পাইথনে সেটা হচ্ছে যে ব্যাকস্পেস। তো এই প্রত্যেকটা এসকেপ সিকোয়েন্সের আমরা একটা করে এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে এই জিনিসটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমেই আমরা শুরু করি আমাদের প্রথম যে এসকেপ সিকোয়েন্সটা ছিল নিউ লাইন সেটা দিয়ে। ধরুন আমরা এখানে একটা প্রিন্ট ফাংশনের মধ্যে লিখলাম যে হ্যালো এভরিওয়ান, এরপর আরও একটা লাইন লিখলাম সেটা হচ্ছে যে ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যদি কোডটা রান করি তাহলে আমরা সবাই জানি আউটপুটটা কী আসবে, সেটা হচ্ছে যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা সম্পূর্ণটা আমাদের একটা সিঙ্গেল লাইনে আসবে। এখন ধরুন আমি চাচ্ছি যে আমাদের যেই ওয়েলকাম টু মাই চ্যানেল এই লাইনটা এটা হচ্ছে আমাদের এই একই লাইনে না এসে আমাদের নিচে একটা নতুন লাইনে আসুক। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে যে হ্যালো এভরিওয়ান এই লেখাটার পর আমরা একটা এসকেপ সিকোয়েন্স ইউজ করব এবং সেটা হচ্ছে যে ব্যাকস্ল্যাশ n। এটা হচ্ছে আমাদের নিউ লাইন এসকেপ সিকোয়েন্স, এবং এইটা যদি আমরা ইউজ করি তাহলে দেখুন আমাদের নেক্সট যে লাইনটা ওয়েলকাম টু মাই চ্যানেল সেটা নতুন একটা লাইনে প্রিন্ট হয়েছে। সো বুঝতেই পারছেন যে এসকেপ সিকোয়েন্স যেটা নিউ লাইন এসকেপ সিকোয়েন্স সেটা কি করে, প্রোগ্রামে প্রিন্ট ফাংশনের মধ্যে বা কোনো স্ট্রিংয়ের মধ্যে যদি এসকেপ সিকোয়েন্স আমরা নিউ লাইন এসকেপ সিকোয়েন্স ইউজ করি তাহলে ওই নিউ লাইন এসকেপ সিকোয়েন্সটা আমাদেরকে পরবর্তী একটা নতুন লাইনে নিয়ে যায়, এবং ওই এসকেপ সিকোয়েন্সের পরের যেই সকল লেখা ওই লেখাগুলো আমাদের নেক্সট লাইন থেকে শুরু হবে। এখন ধরুন আমরা এখানে পরপর দুইটা এসকেপ সিকোয়েন্স দিলাম, তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে পরপর দুইটা লাইন দুইটা নিউ লাইন প্রিন্ট হবে। তো দেখুন আমাদের মাঝখানে একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে এবং তার পরের লাইনে গিয়ে আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল এই লাইনটা প্রিন্ট হয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন আমাদের নিউ লাইন এসকেপ সিকোয়েন্স কী কাজ করে। নেক্সটে আসি আমরা আমাদের ট্যাব সিকোয়েন্সের কাছে, ট্যাব স্পেসের কাছে। তো আমরা আবারও একটা প্রিন্ট ফাংশন নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা লিখলাম হচ্ছে যে লেটস সে নেম কোলন, তারপর আমরা লিখলাম রহিম। এটা যদি আমরা রান করি তাহলে দেখুন এখানে নেম কোলনের পর আমরা একটা স্পেস দিয়েছি এবং তারপর আমরা রহিম নামটা লিখেছি। সো আমরা যদি চাই যে আমাদের কোলনের পর একটা স্পেস না হয়ে একটা ট্যাব হোক, সেক্ষেত্রে আমরা ট্যাব স্পেস এই এসকেপ সিকোয়েন্সটা ইউজ করি। তাহলে দেখুন আমাদের কোলনের পর একটা
ট্যাব ইনসার্ট হয়েছে। এবং পাইথনের ক্ষেত্রে সাধারণত ট্যাব হচ্ছে যে আমাদের 3টা স্পেসের সমান জায়গা দখল করে। তো দেখুন আমি যদি এখানে 3টা স্পেস দিয়ে দিই এবং কোডটা আবারও রান করি, তাহলে দেখুন আমাদের ওপরের আউটপুটটা নিচের আউটপুটটা দুইটার মধ্যে সেম পরিমাণ জায়গা নিয়েছে। সো এটা হচ্ছে আমাদের ট্যাব এসকেপ সিকোয়েন্স। এরপর আসি আমাদের নেক্সট যে এসকেপ সিকোয়েন্সটা। সো এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই। ওকে, এবার আসি আমাদের নেক্সট যে এসকেপ সিকোয়েন্স, সেটা হচ্ছে যে ব্যাকস্ল্যাশ। তো লেটস সে আমরা একটা প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা একটা ব্যাকস্ল্যাশ দেওয়ার ট্রাই করলাম। তো দেখুন আমরা যদি জিনিসটা রান করি, এখানে আমাদেরকে কি বলছে যে একটা সিনট্যাক্স এরর দিচ্ছে এবং সেখানে একটা মেসেজ দেখাচ্ছে যে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে দেখুন, আমরা যখনই কোনো এসকেপ সিকোয়েন্স ইউজ করি, তো ওই এসকেপ সিকোয়েন্স ইউজ করার জন্য আমরা কি করছি, প্রথমে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিচ্ছি এবং তারপর আমরা একটা ক্যারেক্টার লিখছি, যেমন ব্যাকস্ল্যাশ এন, তারপর ব্যাকস্ল্যাশ টি। তো ব্যাকস্ল্যাশটা পাইথনে কি ডিটারমাইন করে যে আমাদের প্রোগ্রাম যদি কোনো স্ট্রিংয়ের মধ্যে কোথাও ব্যাকস্ল্যাশ পায়, তাহলে আমাদের প্রোগ্রামটা মনে করে যে এটা হচ্ছে একটা এসকেপ সিকোয়েন্সের শুরু। তো আমাদের প্রোগ্রামটা এক্সপেক্ট করে যে ওই ব্যাকস্ল্যাশের পর কোনো একটা ক্যারেক্টার বসবে, যেটা একটা এসকেপ সিকোয়েন্সকে ডিটারমাইন করবে। বাট আমরা যদি চাই যে আমাদের প্রোগ্রামের মধ্যে কোথাও জাস্ট একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে, তাহলে দেখুন আমরা যদি একটা মাত্র ব্যাকস্ল্যাশ দিই, তাহলে আমাদের কোডটা একটা এরর থ্রো করেছে। এই জন্য আমাদেরকে যদি ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, তাহলে আমাদেরকে 2টা ব্যাকস্ল্যাশ দিতে হবে। ওকে, এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছে। আশা করি বুঝতেই পারছেন যে এখানে আমাদের কি হচ্ছে। নেক্সটে আসি, সেটা হচ্ছে যে আমাদের ডাবল কোট যে এসকেপ সিকোয়েন্সটা, সেটাই। তো এই এসকেপ সিকোয়েন্সটা সম্পর্কে বলার আগে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এতদিন পাইথনে প্রিন্ট ফাংশনের মধ্যে যে স্ট্রিংগুলা বা প্লেন টেক্সটগুলো লিখেছি, সেগুলো আমরা সবসময় ডবল কোটেশনের মধ্যে লিখেছি। বাট আমরা যদি চাই তাহলে এটাও করতে পারি, আমরা আমাদের এই স্ট্রিংগুলো সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারি। তো দেখুন আমরা এখানে 2টা প্রিন্ট ফাংশনের মধ্যে সেম জিনিস লিখেছি এবং একটা লিখেছি সিঙ্গেল কোটেশনের মধ্যে এবং আরেকটা লিখেছি ডাবল কোটেশনের মধ্যে। এবং আমরা যখন কোডটা রান করেছি, আমাদের কোডে কোনো ধরনের কোনো এরর আসেনি এবং আমরা সেম আউটপুট পেয়েছি। তো এটা হচ্ছে যে পাইথনের একটা প্রপার্টি, যে আমরা স্ট্রিংকে চাইলে সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যেও লিখতে পারি, আবার সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারি, আবার ডবল কোটেশনের মধ্যেও লিখতে পারি। ওকে, এইবার আসি আমাদের যেই ডাবল কোটেশন এসকেপ সিকোয়েন্স এটার কাছে। তো ধরুন আমাদের এখানে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে যে হি সেড I am fine. তো আমরা জানি যে কেউ যদি কোনো একটা উক্তি দেয় বা কোনো একটা কথা বলে, তাহলে সেটাকে আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তো এখন এখানে কি প্রবলেম হচ্ছে দেখুন, আমরা যদি কোডটা রান করি, তাহলে কি আউটপুট আসে আমরা এটাকে আগে একটু দেখি। তো দেখুন আমাদেরকে কি বলছে যে ইনভ্যালিড সিনট্যাক্স। ওকে, সো ইনভ্যালিড সিনট্যাক্স আসার কারণ কি, এটা আমি একটু এক্সপ্লেন করি। এখানে আপনারা যে প্রথম যে ডাবল কোটেশনটা দেখতে পাচ্ছেন, এইটা নির্দেশ করে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রিংয়ের শুরু। ওকে, তাহলে একটা স্ট্রিংয়ের শুরু যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা স্ট্রিংয়ের শেষটাও খোঁজার ট্রাই করবে। তো একটা স্ট্রিংয়ের শুরু আমরা কি দিয়ে করেছি, ডাবল কোটেশন দিয়ে করেছি, তাহলে এই স্ট্রিংয়ের শেষটাও আমাদের ডাবল কোটেশন দিয়েই করতে হবে, রাইট? এই স্ট্রিংয়ের শেষটা আমাদের কিন্তু ডাবল কোটেশন দিয়ে করেছি আমরা, বাট পাইথন কি করছে দেখুন, পাইথন মনে করছে যে এই যেই ডাবল কোটেশনটা, এইটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের শেষ। তাহলে এই ডাবল কোটেশনের পরবর্তীতে যেই লেখাটুকু আছে আই অ্যাম ফাইন, তারপর হচ্ছে যে ফুল স্টপ এবং তারপরে হচ্ছে যে 2টা ডাবল কোটেশন, এই যে অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের পাইথন একটা এরর হিসেবে ধরে নিচ্ছে। কারণ কি, এটা কিন্তু কোনো একটা স্ট্রিংয়ের অংশ না, আবার এটা কিন্তু কোনো ধরনের কোনো ভ্যারিয়েবলও না। সো এটা টোটালি একটা ইনভ্যালিড পোর্শন আমাদের কোডের জন্য। সো এই কারণে আমাদের পাইথন একটা সিনট্যাক্স এরর আমাদেরকে থ্রো করছে। তাহলে এখন সমস্যাটা হচ্ছে যে আমরা যদি আমাদের একটা স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে লিখি এবং ওই স্ট্রিংয়ের মধ্যে আবার কোথাও আমাদের ডাবল কোটেশন ইউজ করার দরকার হয়, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ডাবল কোটেশন এসকেপ সিকোয়েন্সটা ইউজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই ডাবল কোটেশনের আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, তাহলে এটা একটা এসকেপ সিকোয়েন্স হিসেবে ট্রিটেড হবে এবং এই ডাবল কোটেশনটার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এইবার দেখুন
আমরা যদি আমাদের কোডটা রান করি তাহলে আমাদের কোডে কোনো ধরনের কোনো এরর ছাড়া সাকসেসফুলি কোডটা রান করেছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের ডাবল কোটেশন ইউজ করার একটা জায়গা। ওকে, আমরা কিন্তু চাইলে অন্য একটা অ্যাপ্রোচ ফলো করতে পারি। সেটা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে আমাদের পাইথনে আমরা স্ট্রিং দুইভাবে লিখতে পারি বা দুইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে যে ডাবল কোটেশনের মধ্যে আর একটা হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে। তো আমরা যদি এই কাজটা করি যে আমাদের এই স্ট্রিংটা সেটা অ্যাকচুয়ালি আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রেজেন্ট করি, তাহলে আমাদের যেই স্ট্রিং সেটার স্টার্টিং যদি হয় সিঙ্গেল কোটেশন দিয়ে, তাহলে সেটার এন্ডিংও হবে আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে। তাহলে দেখুন, এখন যদি আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের স্ট্রিংয়ের স্টার্টিং শুরু করি, তাহলে আমাদের পাইথন প্রোগ্রাম খুঁজতে খুঁজতে লাস্টে গিয়ে দেখবে যে এইখানে হচ্ছে আমাদের স্ট্রিংয়ের এন্ডিং সিঙ্গেল কোটেশনটা। তাহলে এর মধ্যে যতটুকু আছে পুরাটুকুই হচ্ছে আমাদের স্ট্রিং। সো সিঙ্গেল কোটেশন দিয়ে যদি আমরা আমাদের স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে ওই স্ট্রিংয়ের মধ্যে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারবো। সেক্ষেত্রে ওইটা আমাদেরকে কোনো প্রবলেম করবে না। তো যখন আমরা কোডটা যদি রান করি, তাহলে আমাদের কোডে কোনো ধরনের কোনো এরর আসবে না এবং আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি রান করবে। সো এইটাও হচ্ছে আর একটা অ্যাপ্রোচ যেভাবে আমরা আমাদের স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সটে আসি। নেক্সট একই এক্সাম্পল আমরা ইউজ করতে পারি নেক্সটে আমাদের সিঙ্গেল কোড এসকেপ সিকোয়েন্সটা ইউজ করার জন্য। এবং আই হোপ আপনারা অলরেডি বুঝেই গেছেন যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব। সেটা হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো একটা স্ট্রিং রিপ্রেজেন্ট করি এবং ওই স্ট্রিংয়ের মধ্যে আমার কোথাও সিঙ্গেল কোটেশন ইউজ করার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের সেম প্রবলেমটা অ্যারাইজ করবে। সো দেখুন, আমাদের সেম প্রবলেমটা এখানে অ্যারাইজ করেছে। সো এইটার সলিউশনটা অলরেডি আপনারা বুঝেই গেছেন। সেটা হচ্ছে যে আমাদের যেখানে সিঙ্গেল কোটেশন ইউজ করার দরকার সেটার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, তাহলে এটা একটা এসকেপ সিকোয়েন্স হয়ে যাবে। সো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আবার আমরা চাইলে এই কাজটাও করতে পারি যে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে না লিখে আমাদের এই স্ট্রিংটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করি স্ট্রিংয়ের মধ্যে, তাহলে আমাদের কোডে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এইবার আসি আমরা আমাদের ফাইনাল যেই দুইটা এসকেপ সিকোয়েন্স রয়েছে, ক্যারিজ রিটার্ন আর একটা হচ্ছে যে ব্যাকস্পেস। তো সবার প্রথমেই আসি আমাদের ক্যারিজ রিটার্ন এসকেপ সিকোয়েন্সটার কাছে। তো আমি প্রথমেই একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং লিখে ফেলি এবং এইটাকে রান করি। তারপর আমরা জিনিসটা এক্সপ্লেন করছি। সো দেখুন, আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের কি আউটপুট আসে। তো আউটপুটটা দেখুন কি আসছে, 1 2 3 4, তারপর হচ্ছে ও। তো আমাদের এই আউটপুটটা কিন্তু খুবই কনফিউজিং, রাইট? কারণ আমরা এখানে লিখেছি হচ্ছে হ্যালো, তারপর আমরা একটা এসকেপ সিকোয়েন্স দিয়েছি যেটা হচ্ছে যে ক্যারিজ রিটার্ন, এরপর আমরা লিখেছি হচ্ছে 1 2 3 4। তাহলে আমাদের আউটপুটটা কিন্তু খুবই একটা বেদঘুটে আউটপুট এসেছে এবং সেটা হচ্ছে যে এখানে আমাদের হ্যালোর HELL এগুলো একদম উধাও হয়ে গেছে এবং লাস্টে ওটা আছে আর শুরুতে 1 2 3 4 এই ক্যারেক্টারগুলো আছে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে একটা অ্যানিমেশনের মাধ্যমে একটু বোঝানোর ট্রাই করি যে ক্যারিজ রিটার্ন এই এসকেপ সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো ধরুন আমরা আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে যেই স্ট্রিংটা লিখেছিলাম আমরা সেটাই এখানে ইউজ করব আমাদের ক্যারিজ রিটার্ন বোঝার জন্য। তো স্ট্রিংটা দেখুন, হ্যালো HELLO, তারপর হচ্ছে আমাদের যেই এসকেপ সিকোয়েন্সটা ক্যারিজ রিটার্ন, এরপর হচ্ছে 1 2 3 4 এবং নিচে আমরা যে সেকশনটা রেখেছি আউটপুট নামে, এটা হচ্ছে যে আমাদের টার্মিনাল, যেই টার্মিনালের মধ্যে আমরা আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছিলাম 1 2 3 4 ও। তো এখানে কি হয় দেখুন, আমাদের যে প্রিন্ট ফাংশনটা সেটা কি করে একটা একটা ক্যারেক্টারের কাছে যায় এবং এখানে যেই নীল কালারের যেই অ্যারোটা সেটা হচ্ছে যে আমাদের কি ডিটারমাইন করে, এটা হচ্ছে একটা কার্সর। অর্থাৎ আমাদের যে টার্মিনালে আউটপুটটা প্রিন্ট হচ্ছে সেই টার্মিনালে আমাদের কার্সরটার পজিশন কোথায় সেটা হচ্ছে আমাদের এই নীল কালারের অ্যারোটা ডিটারমাইন করে। এবং এখানে ইয়েলো কালারের যেই অ্যারোটা সেটা হচ্ছে আমাদেরকে বলে যে বর্তমানে প্রিন্ট ফাংশনের মধ্যে কোন ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করব। তো সবার প্রথমেই আমরা আসি আমাদের ইয়েলো কালারের ক্যারেক্টারটা আছে এইচের ওপর, তাহলে আমরা আমাদের টার্মিনালে প্রিন্ট করব এইচ। এরপর নেক্সট ক্যারেক্টারের কাছে যাবে এবং আমাদের কার্সারটাও নেক্সট পজিশনে মুভ করবে। এরপর প্রিন্ট করবে ই। এরপর নেক্সটে যাবে এল এর কাছে আমাদের ইয়েলো কালারের অ্যারোটা এবং আমাদের কার্সারটাও নেক্সট পজিশনে মুভ করবে এবং এখানে প্রিন্ট করবে এল। নেক্সটে যাবে এল এর কাছে এবং এখানে প্রিন্ট করবে এল। এরপর যাবে ও এর কাছে, দেন প্রিন্ট করবে ও। এরপর আমাদের ইয়েলো কালারের যে অ্যারোটা এটা আমাদের এসকেপ সিকোয়েন্সের কাছে যাবে
এবং যখনই আমাদের ইয়েলো কালারের অ্যারোটা দেখবে যে এই ক্যারেক্টারটা হচ্ছে একটা ক্যারিয়েজ রিটার্ন, তখন কি হয়, আমাদের যে কার্সরটা সেটা কি করে, কার্সরটা যেই লাইনে আছে সেই লাইনের একদম সবার শুরুতে চলে আসে। এরপর কি হয়, দেখুন আমাদের ইয়েলো কালারের অ্যারোটা মুভ করলো নেক্সট ক্যারেক্টারে, এবং নেক্সট ক্যারেক্টারটা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এইবার 1 প্রিন্ট হবে। এবং 1টা কোথায় প্রিন্ট হবে? 1টা প্রিন্ট হবে হচ্ছে আমাদের কার্সর যেই পজিশনে আছে ওই পজিশনে। তাহলে আমাদের তো অলরেডি এই পজিশনটাতে এইচ রয়েছে, তাই না? সো কি হবে, এইচটা ওভাররাইট হয়ে যাবে। তাহলে আমাদের এই 1টা এইচটাকে ওভাররাইট করে এই জায়গাটাতে প্রিন্ট হবে। তাহলে এইচটা আমাদের মুছে গেল এবং এখানে প্রিন্ট হলো 1। এরপর আমাদের কার্সরটা নেক্সট পজিশনে মুভ করলো এবং এখানে আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা নেক্সট ক্যারেক্টারের কাছে গেলাম। দেন এইখানে আমাদের 2 প্রিন্ট হবে। তাহলে 2টা কোথায় প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে হচ্ছে আমাদের ই যেই পজিশনটাতে আছে এই পজিশনটাতে। তাহলে আমাদের এই ইকে ওভাররাইট করে এখানে প্রিন্ট হবে 2। নেক্সটে আমাদের 3-র কাছে যাবে এবং এই কার্সারটাও নেক্সট পজিশনে মুভ করবে এবং এখানে প্রিন্ট হবে 3। অ্যান্ড ফাইনালে আমাদের এখানে 4-এর কাছে যাবে এবং কার্সারটাও এখানে নেক্সট পজিশনে মুভ করে এল এর ওপর এটাকে ওভাররাইট করে প্রিন্ট হবে 4। এরপর যখন আমাদের হলুদ কালারের অ্যারোটা নেক্সটে মুভ করবে তখন দেখবে যে আমাদের স্ট্রিংয়ের সবগুলো ক্যারেক্টার শেষ এবং আমাদের কার্সারটাও কিন্তু নেক্সট পজিশনে মুভ করবে, বাট এখানে আমাদের আর কিছু প্রিন্ট করবে না, কারণ আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে সবগুলো ক্যারেক্টার অলরেডি কভার হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসকেপ সিকোয়েন্স যেটা ক্যারিয়েজ রিটার্ন, এটা অ্যাকচুয়ালি কী করে, যখনই আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে কোথাও ক্যারিয়েজ রিটার্ন এই এসকেপ সিকোয়েন্সটা পাই, তখনই আমাদের কার্সরটা আমাদের একদম ওই লাইনের শুরুতে চলে আসে এবং এরপরের ক্যারেক্টারগুলো ওই কার্সরের ওই পজিশন থেকেই একটার পর একটা প্রিন্ট হতে হতে আসে এবং প্রিভিয়াস যেই আউটপুটগুলো ছিল বা ক্যারেক্টারগুলো ছিল ওইগুলা মুছে ওইগুলোর উপর ওভাররাইট হয়ে আমাদের নেক্সট এইগুলা প্রিন্ট হতে থাকে। নেক্সটে আসি, আমাদের নেক্সট যেই এসকেপ সিকোয়েন্স সেটা হচ্ছে যে \b এবং এটাকে বলা হচ্ছে যে ব্যাকস্পেস। সো এটার জন্য আমরা প্রথমে কি করি, আমরা একটা এক্সাম্পল লিখে নিই। লেটস সে অ্যাপল, তারপর হচ্ছে আমাদের \b, তারপর হচ্ছে যে IED, এরপর একটা ফুল স্টপ, এবং এটাকে যদি রান করি তাহলে দেখুন আমাদের আউটপুটটা আসছে হচ্ছে অ্যাপ্লাইড। তো আবারও আমরা চলে যাই আমাদের অ্যানিমেশনের কাছে, যেখানে আমরা স্টেপ ওয়াইজ দেখব যে অ্যাকচুয়ালি এখানে আমাদের \b এই এসকেপ সিকোয়েন্সটা কিভাবে কাজ করে। তো আগের মতো আমরা আমাদের এই এক্সাম্পলটা নিয়ে নিলাম। তো প্রথমেই আমাদের প্রথম যে ক্যারেক্টারটা প্রিন্ট ফাংশনের মধ্যে পাবে সেটা হচ্ছে যে এ। তো এ কে প্রিন্ট করলো, নেক্সটে গেল পি এর কাছে, পি কে প্রিন্ট করলো, নেক্সটে গেল আবারও পি এর কাছে, পি কে প্রিন্ট করলো, দেন এল কে প্রিন্ট করলো, নেক্সটে গেল হচ্ছে আমাদের ই এর কাছে এবং ই কে প্রিন্ট করলো। এরপর আমাদের যখনই ব্যাকস্পেস যে এসকেপ সিকোয়েন্সটা পাচ্ছে তখনই কি হবে, আমাদের যে কার্সরটা সেটা এক ঘর পিছনে মুভ করবে। ওকে, সো আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন অলরেডি। সেটা হচ্ছে যে ক্যারিয়েজ রিটার্নের ক্ষেত্রে আমাদের যে কার্সরটা সেটা কি হয়, আমাদের লাইনের সবার শুরুতে চলে আসে, বাট যখন ব্যাকস্পেস এসকেপ সিকোয়েন্সটা পাই তখন আমাদের কার্সরটা শুধুমাত্র এক ঘর পিছনে ফিরে আসে। ওকে, এরপর আমাদের নেক্সট যেই ক্যারেক্টারটা আই সেটা হচ্ছে আমাদের এই পজিশনটাতে প্রিন্ট হবে, কার্সর যেই পজিশনটাতে আছে। তাহলে এখানে আমাদের আইটা ইটাকে ওভাররাইট করে এখানে প্রিন্ট হবে। এরপর আমাদের নেক্সট ক্যারেক্টারটা হচ্ছে ই। সো আমাদের কার্সরটা নেক্সট পজিশনে মুভ করবে এবং এখানে আমাদের ইটা প্রিন্ট হবে। দেন ফাইনালি আমাদের ফাইনাল যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে ডি, এবং এই নেক্সট পজিশনে আমাদের কার্সর মুভ করবে এবং এখানে আমাদের ডিটা প্রিন্ট হবে। এরপর যখন আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে আর কোনো ক্যারেক্টার অবশিষ্ট থাকবে না তখন আমাদের প্রিন্ট ফাংশনের এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের যে ব্যাকস্পেস এসকেপ সিকোয়েন্সটা এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে যেই দুইটা টপিক আমরা কভার করেছি। প্রথমটা হচ্ছে যে পাইথনের ভ্যারিয়েবল নেমিং রুলস, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এসকেপ সিকোয়েন্স। তো নেক্সট ভিডিওতে আমরা কোন টপিকটা দেখব সেটা হচ্ছে যে আমরা এতদিন ধরে পাইথনে প্রিন্ট ফাংশনটা ইউজ করে আসছি, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রিন্ট ফাংশনটা নিয়ে ডিটেলসে কোনো ধরনের কোনো আলোচনা করিনি। তো আমাদের নেক্সটের ভিডিওটা থাকবে হচ্ছে যে প্রিন্ট ফাংশনের ওপর,
নেক্সট ভিডিওতে আমরা প্রিন্ট ফাংশনটাকে আরও ডিটেলসে এক্সপ্লোর করব এবং প্রিন্ট ফাংশনের বিভিন্ন প্যারামিটার রয়েছে, এই প্যারামিটারগুলোকে আমরা একটা একটা করে এক্সপ্লোর করব। তো আজকের মতো এতটুকুই। হ্যাপি লার্নিং।